বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা চন্দ্রশেখর উপন্যাসের প্রথম পর্বে আমরা দেখেছি শৈবলিনী সন্তরণ করে বাড়ি ফিরে এসেছে এবং প্রতাপ ডুবেছে। চন্দ্রশেখর প্রতাপকে উদ্ধার করে বাড়ি পৌঁছে দিল এবং শৈবলিনীকে দেখে তার রূপে মুগ্ধ হয়ে তাকে বিবাহ করে নিয়ে গেল। প্রতাপ এবং শৈবলিনীর আর দেখা হলো না। এই মূল উপন্যাসের সঙ্গে আর একটি উপগল্প রয়েছে, যেখানে আমরা পাই দলনী বিবি এবং মীর কাসেমের কাহিনী। মীর কাসেম যখন দলনীকে জানান যে ইংরেজের সঙ্গে যুদ্ধ করা ছাড়া আর কোনো উপায় নেই, তখন দলনী মীর কাসেমের সঙ্গে যুদ্ধভূমিতে যেতে চায়। মীর কাসেম রাজি না হওয়ায় দলনীর কথা মতো মীর কাসেম চন্দ্রশেখরকে আনাতে লোক পাঠান, যাতে চন্দ্রশেখর গণনা করে জানাতে পারেন যে যুদ্ধক্ষেত্রে দলনীর যাওয়া সমীচীন হবে কিনা। এরপর থেকে শুরু হচ্ছে আজকের পর্ব। ভীমা নামে বৃহৎ পুষ্করিণীর চারিধারে ঘন তালগাছের সারি। অস্ত গমনোন্মুখ সূর্যের হেমাভ রৌদ্র পুষ্করিণীর কালো জলে পড়িয়াছে। কালো জলে রৌদ্রের সঙ্গে তালগাছের কালো ছায়া সকল অঙ্কিত হইয়াছে। একটি ঘাটের পাশে কয়েকটি লতামণ্ডিত ক্ষুদ্র বৃক্ষ লতায় লতায় একত্র গ্রথিত হইয়া জল পর্যন্ত শাখা লম্বিত করিয়া দিয়া জলবিহারিণী কুলকামিনীগণকে আবৃত করিয়া রাখিত। সেই আবৃত অল্পান্ধকার মধ্যে শৈবলিনী এবং সুন্দরী ধাতু কলসী হস্তে জলের সঙ্গে ক্রীড়া করিতেছিল। যুবতীর সঙ্গে জলের ক্রীড়া কি, তাহা আমরা বুঝি না। আমরা জল নই। যিনি কখনো রূপ দেখিয়া গলিয়া জল হইয়াছেন, তিনিই বলিতে পারিবেন। তিনিই বলিতে পারিবেন কেমন করিয়া জল কলসী তারণে তরঙ্গ তুলিয়া বাহু বিলম্বিত অলঙ্কার সিঞ্জিতের তালে 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 নাচে। হৃদয় পরে গ্রথিত জলজ পুষ্পের মালা দোলাইয়া সেই তালে তালে নাচে। সন্তরণ কুতূহলী ক্ষুদ্র বিহঙ্গমটিকে দোলাইয়া সেই তালে তালে নাচে। যুবতীকে বেড়িয়া বেড়িয়া তাহার বাহুতে কণ্ঠে স্কন্ধে হৃদয়ে উঁকিঝুঁকি মারিয়া জলতরঙ্গ তুলিয়া তালে তালে নাচে। আবার যুবতী কেমন কলসী ভাসাইয়া দিয়া মৃদু বায়ুর হস্তে তাহাকে সমর্পণ করিয়া চিবুক পর্যন্ত জলে ডুবাইয়া বিম্বাধরে জলস্পৃষ্ট করে বকত্র মধ্যে তাহাকে প্রেরণ করে সূর্যাভিমুখে প্রতিপ্রেরণ করে। জল পতনকালে বিম্বে বিম্বে শত সূর্য ধারণ করিয়া যুবতীকে উপহার দেয়। যুবতীর হস্তপদ সঞ্চালনে জল ফোয়ারা কাটিয়া নাচিয়া উঠে। জলেরও হিল্লোলে যুবতীর হৃদয় নৃত্য করে। দুই সমান, জল চঞ্চল, এই ভুবন চাঞ্চল্য বিধায়িনী দিগের হৃদয়ও চঞ্চল। জলে দাগ বসে না, যুবতীর হৃদয়ে বসে কি? পুষ্করিণীর শ্যাম জলে স্বর্ণ রৌদ্র ক্রমে মিলাইয়া মিলাইয়া দেখিতে দেখিতে সব শ্যাম হইল। কেবল তালগাছের অগ্রভাগ স্বর্ণ পতাকার ন্যায় জ্বলিতে লাগিল। সুন্দরী বলিল, ভাই সন্ধ্যা হইল, আর এখানে না, চল বাড়ি যাই। শৈবলিনী বলল, কেহ নাই ভাই, চুপি চুপি একটি গান গানা। তখন সুন্দরী বলল, মরণ আর কি, মদনমোহন তো ঘরে বসে, সেইখানে চল না। শৈবলিনী বলল, তাঁরে বল গিয়া তোমার মদনমোহিনী ভীমার জল শীতল দেখিয়া ডুবিয়া মরিয়াছে। সুন্দরী বলল, নে এখন রঙ্গ রাখ, রাত হলো, আমি আর দাঁড়াইতে পারি না। আবার আজ খেমির মা বলছিল এদিকে একটা গোড়া এছে। শৈবলিনী বলল, তাতে তোমার ভয় নাকি? সুন্দরী বলল, মোলো, তুই বলিস কি, ওঠ, নইলে আমি চলিলাম। শৈবলিনী বলল, আমি উঠব না, তুই যা। সুন্দরী রাগ করিয়া কলসী পূর্ণ করিয়া কুলে উঠিল। পুনর্বার শৈবলিনীর দিকে ফিরিয়া বলিল, হ্যালো, সত্য সত্য তুই কি এই সন্ধ্যাবেলা একা পুকুর ঘাটে থাকিবি নাকি? শৈবলিনী কোনো উত্তর করিল না, অঙ্গুলি নির্দেশ করিয়া দেখাইল। অঙ্গুলি নির্দেশানুসারে সুন্দরী দেখিল পুষ্করিণীর অপর পারে এক তাল বৃক্ষতলে সর্বনাশ। সুন্দরী আর কথা না কহিয়া কক্ষ হইতে কলস ভূমে নিক্ষিপ্ত করিয়া ঊর্ধ্বশ্বাসে পলায়ন করিল। পিত্তল কলস গড়াইতে গড়াইতে ঢক ঢক শব্দে উদরস্থ জল উদ্গীর্ণ করিতে করিতে পুনর্বার বাপি জলমধ্যে প্রবেশ করিল। সুন্দরী তাল বৃক্ষতলে একটি ইংরেজ দেখিতে পাইয়াছিল। ইংরেজ দেখিয়া শৈবলিনী হেলিল না, দুলিল না, জল হইতে উঠিল না, কেবল বক্ষ পর্যন্ত জলমধ্যে নিমজ্জন করিয়া
আর্দ্র বসনে কবরী সমেত মস্তকের অর্ধভাগ মাত্র আবৃত করিয়া প্রফুল্ল রাজীবৎ জলমধ্যে বসিয়া রহিল। মেঘমধ্যে অচলা সৌদামিনী হাসিল, ভীমার সেই শ্যামতরঙ্গেই স্বর্ণকমল ফুটিল। সুন্দরী পলাইয়া গেল। কেহ নাই দেখিয়া ইংরেজ ধীরে ধীরে তালগাছের অন্তরালে অন্তরালে থাকিয়া ঘাটের নিকটে আসিল। ইংরেজ দেখিতে অল্পবয়স্ক বটে, গুম্ফ বা শস্ত্র কিছুই ছিল না। কেশ ঈষৎ কৃষ্ণবর্ণ, চক্ষু ইংরেজের পক্ষে কৃষ্ণাভ, পরিচ্ছদের বড় জাঁকজমক এবং চেন অঙ্গুরীয় প্রভৃতি অলঙ্কারের কিছু পরিপাট্য ছিল। ইংরেজ ধীরে ধীরে ঘাটে আসিয়া জলের নিকটে আসিয়া বলিল, আই কাম আগেন ফেয়ার লেডি। শৈবলিনী বলিল, আমি ওছাই বুঝিতে পারি না। তখন ইংরেজ বলিল, ও আয়া হ্যায়। শৈবলিনী বলল, কেন, জমের বাড়ির কি এই পথ? ইংরেজ না বুঝিতে পারিয়া কহিল, কিয়া বলতা হ্যায়? শৈবলিনী বলল, বলি জম কি তোমায় ভুলিয়া গিয়াছে? ইংরেজ বলল, জম? জন ইউ মিন? হাম জন নহি, হাম লরেন্স। শৈবলিনী বলল, ভালো, একটা ইংরেজি কথা শিখিলাম, লরেন্স অর্থে বাঁদর। সেই সন্ধ্যাকালে শৈবলিনীর কাছে লরেন্স ফস্টার কতগুলি দেশি গালি খাইয়া স্বস্থানে ফিরিয়া গেল। লরেন্স ফস্টার পুষ্করিণীর পাহাড় হইতে অবতরণ করিয়া আম্র বৃক্ষতল হইতে অশ্বমোচন করিয়া তৎপৃষ্ঠে আরোহণপূর্বক টিবিয়ট নদীর তীরস্থ পর্বত প্রতিধ্বনির সহিত শ্রুত গীতি স্মরণ করিতে করিতে চলিলেন। একবার মনে হইতে লাগিল, সেই শীতল দেশের তুষার রাশির সদৃশ যে মেরি ফস্টারের প্রণয়ে বাল্যকালে অভিভূত হইয়াছিলাম, এখন সে স্বপ্নের মতো। দেশভেদে কি রুচিভেদ জন্মে? তুষারময়ী মেরি কি শিখারূপিণী উষ্ণ দেশের সুন্দরীর তুলনিয়া? বলিতে পারি না। ফস্টার চলিয়া গেলে শৈবলিনী ধীরে ধীরে জল কলস পূর্ণ করিয়া কুম্ভকক্ষে বসন্ত পবনারূঢ় মেঘবৎ মন্দ পদে গৃহে প্রত্যাগমন করিল। যথাস্থানে জল রাখিয়া শয্যাগৃহে প্রবেশ করিল। তথায় শৈবলিনীর স্বামী চন্দ্রশেখর কম্বলাসনে উপবেশন করিয়া নামাবলিতে কটিদেশের সহিত উভয় জানু বন্ধন করিয়া মৃৎ প্রদীপ সম্মুখে তুলটে হাতে লেখা পুঁতি পড়িতেছিলেন। আমরা যখনকার কথা বলিতেছি তাহার পর 110 বৎসর অতীত হইয়াছে। চন্দ্রশেখরের বয়ঃক্রম প্রায় 44 বর্ষ। তাহার আকার দীর্ঘ, তদুপযোগী বলিষ্ঠ গঠন, মস্তক বৃহৎ, ললাট প্রশস্ত, তদুপরি চন্দন রেখা। শৈবলিনী গৃহ প্রবেশকালে মনে মনে ভাবিতেছিলেন, যখন ইনি জিজ্ঞাসা করিবেন কেন এত রাত্র হইল, তখন কি বলিব। কিন্তু শৈবলিনী গৃহমধ্যে প্রবেশ করিলে চন্দ্রশেখর কিছু বলিলেন না। তখন তিনি ব্রহ্মসূত্রের সূত্রবিশেষের অর্থ সংগ্রহে ব্যস্ত ছিলেন। শৈবলিনী হাসিয়া উঠিল। তখন চন্দ্রশেখর চাহিয়া দেখিলেন, বলিলেন, আজি এত অসময়ে বিদ্যুৎ কেন? শৈবলিনী বলিল, আমি ভাবিতেছি, না জানি আমায় কত তুমি বকিবে। চন্দ্রশেখর বললেন, কেন বকিব? শৈবলিনী বললেন, আমার পুকুরঘাট হইতে আসিতে বিলম্ব হইয়াছে, তাই। চন্দ্রশেখর বললেন, বটেও তো, এখন এলে নাকি, বিলম্ব হইল কেন? শৈবলিনী বলল, একটা গোড়া আসিয়াছিল। তার সুন্দরী ঠাকুরজি তখন ডাঙায় ছিল, আমায় ফেলিয়া দৌড়িয়া পালাইয়া আসিল। আমি জলে ছিলাম, ভয়ে উঠিতে পারিলাম না। ভয়ে এক গলা জলে গিয়া দাঁড়াইয়া রহিলাম, সেটা গেলে তবে উঠিয়া আসিলাম। চন্দ্রশেখর অন্য মনে বলিলেন, আর আসিও না। এই বলিয়া আবার সাংকর ভাষ্যে মনোনিবেশ করিলেন। রাত্রি অত্যন্ত গভীরা হইল। তখনও চন্দ্রশেখর প্রমা, মায়া, স্ফোট, অপৌরুষেত্ব ইত্যাদি তর্কে নিবিষ্ট। শৈবলিনী প্রথামত স্বামীর অন্ন ব্যঞ্জন তাহার নিকট রক্ষা করিয়া আপনি আহারাদি করিয়া পার্শ্বস্থ শয্যাপরি নিদ্রায় অভিভূত ছিলেন। এ বিষয়ে চন্দ্রশেখরের অনুমতি ছিল। অনেক রাত্রি পর্যন্ত তিনি বিদ্যালোচনা করিতেন। অল্প রাত্রে আহার করিয়া শয়ন করিতে পারিতেন না। সহসা সৌধপরি হইতে পেচকের গম্ভীর কণ্ঠ শ্রুত হইল। তখন চন্দ্রশেখর অনেক রাত্রি হইয়াছে বুঝিয়া পুঁতি বাঁধিলেন। সে সকল যথাস্থানে রক্ষা করিয়া আলস্যবশত দণ্ডায়মান হইলেন। মুক্ত বাতায়ন পথে কৌমুদী প্রফুল্ল প্রকৃতির শোভার প্রতি দৃষ্টি পড়িল। বাতায়ন পথে সমাগত চন্দ্রকিরণ সুপ্ত সুন্দরী শৈবলিনীর মুখে নিপতিত হইয়াছে। চন্দ্রশেখর প্রফুল্ল চিত্তে দেখিলেন,
তাহার গৃহ সরোবরে চন্দ্রের আলোতে পদ্ম ফুটিয়াছে। তিনি দাঁড়াইয়া দাঁড়াইয়া বহুক্ষণ ধরিয়া প্রীতি বিস্ফারিত নেত্রে শৈবলিনীর অনিন্দ সুন্দর মুখমণ্ডল নিরীক্ষণ করিতে লাগিলেন। দেখিলেন চিত্রিত ধনু খণ্ডবৎ নিবিড় কৃষ্ণ ভ্রু যুগতলে মুদিত পদ্ম কোরক সদৃশ লোচন পদ্ম দুটি মুদিয়া রহিয়াছে। সেই প্রশস্ত নয়ন পল্লবে সুকোমলা সমগামিনী রেখা দেখিলেন। দেখিলেন ক্ষুদ্র কোমল করপল্লব নিদ্রাবেশে কপলে ন্যস্ত হইয়াছে, যেন কুসুম রাশির উপর কে কুসুম রাশি ঢালিয়া রাখিয়াছে। মুখমণ্ডলে কর সংস্থাপনের কারণে সুকুমার রসপূর্ণ তাম্বুল রাগরক্ত ওষ্ঠাধর ঈষৎ ভিন্ন করিয়া মুক্তা সদৃশ দন্তশ্রেণী কিঞ্চিমাত্র দেখা দিতেছে। একবার যেন কি সুখ স্বপ্ন দেখিয়া সুপ্তা শৈবলিনী ঈষৎ হাসিল, যেন একবার জ্যোৎস্নার উপর বিদ্যুৎ হইল। আবার সেই মুখমণ্ডল পূর্ববৎ সুষুপ্তি সুস্থির হইল। সেই বিলাস চাঞ্চল্য শূন্য সুষুপ্তি সুস্থির বিংশতি বর্ষিয়া যুবতীর প্রফুল্ল মুখমণ্ডল দেখিয়া চন্দ্রশেখরের চক্ষে অশ্রু বহিল। চন্দ্রশেখর শৈবলিনীর সুষুপ্তি সুস্থির মুখমণ্ডলের সুন্দর কান্তি দেখিয়া অশ্রু মোচন করিলেন। ভাবিলেন, হায়, কেন আমি ইহাকে বিবাহ করিয়াছি? এ কুসুম রাজমুকুটে শোভা পাইত। শাস্ত্রানুশীলনে ব্যস্ত ব্রাহ্মণ পণ্ডিতের কুটিরে এই রত্ন আনিলাম কেন? আনিয়া আমি সুখী হইয়াছি সন্দেহ নাই, কিন্তু শৈবলিনীর তাহাতে কি সুখ? আমার যে বয়স, তাহাতে আমার প্রতি শৈবলিনীর অনুরাগ অসম্ভব, অথবা আমার প্রণয় তাহার প্রণয়াকাঙ্ক্ষা নিবারণের সম্ভাবনা নাই। বিশেষত আমি তো সর্বদা আমার গ্রন্থ লইয়া বিব্রত। আমি শৈবলিনীর সুখ কখন ভাবি? আমার গ্রন্থগুলি তুলিয়া পাড়িয়া এমন নবযুবতীর কি সুখ! আমি নিতান্ত আত্মসুখপরায়ণ, সেই জন্যই ইহাকে বিবাহ করিতে প্রবৃত্তি হইয়াছিল। এক্ষণে আমি কি করিব? এই ক্লেশ সঞ্চিত পুস্তক রাশি জলে ফেলিয়া দিয়া আসিয়া রমণী মুখপদ্ম কি এ জন্মে সারাভূত করিব? ছি ছি, তাহা পারিব না। তবে কি এই নিরপরাধিনী শৈবলিনী আমার পাপের প্রায়শ্চিত্ত করিবে? এই সুকুমার কুসুমকে কি অতৃপ্ত যৌবনতাপে দগ্ধ করিবার জন্যই বৃন্তচ্যুত করিয়াছিলাম? এইরূপ চিন্তা করিতে করিতে চন্দ্রশেখর আহার করিতে ভুলিয়া গেলেন। পরদিন প্রাতে মীর মুন্সির নিকট হইতে সংবাদ আসিল, চন্দ্রশেখরকে মুর্শিদাবাদ যাইতে হইবে, নবাবের কাজ আছে। বেদগ্রামের অতি নিকটে পুরন্দরপুর নামক স্থানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির রেশমের একটি ক্ষুদ্র কুঠি ছিল। লরেন্স ফস্টার তথাকার ফ্যাক্টর বা কুঠিয়াল। লরেন্স অল্প বয়সে মেরি ফস্টারের প্রণয়াকাঙ্ক্ষায় হতাশ্বাস হইয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানির চাকরি স্বীকার করিয়া বাঙ্গালায় আসিয়াছিলেন। এখনকার ইংরেজদিগের ভারতবর্ষে আসিলে যেমন নানাবিধ শারীরিক রোগ জন্মে, তখন বাঙ্গালার বাতাসে ইংরেজদিগের অর্থাপরোহণ রোগ জন্মিত। ফস্টার অল্পকালেই সে রোগে আক্রান্ত হইয়াছিলেন। সুতরাং মেরির প্রতিমা তাহার মন হইতে দূর হইল। একদা তিনি প্রয়োজনবশত বেদগ্রামে গিয়াছিলেন। ভীমা পুষ্করিণীর জলে প্রফুল্ল পদ্মস্বরূপা শৈবলিনী তাহার নয়ন পথে পড়িল। শৈবলিনী গোড়া দেখিয়া পলাইয়া গেল, কিন্তু ফস্টার ভাবিতে ভাবিতে কুঠিতে ফিরিয়া গেলেন। ফস্টার ভাবিয়া ভাবিয়া সিদ্ধান্ত করিলেন যে কটা চক্ষের অপেক্ষা কালো চক্ষু ভালো, একটা কটা চুলের অপেক্ষা কালো চুল ভালো। অকস্মাৎ তাহার স্মরণ হইল যে সংসার সমুদ্রে স্ত্রীলোক তরণী স্বরূপ, সকলেরই সে আশ্রয় গ্রহণ করা কর্তব্য। যে সকল ইংরেজ এদেশে আসিয়া পুরোহিতকে ফাঁকি দিয়া বাঙালি সুন্দরীকে এ সংসারে সহায় বলিয়া গ্রহণ করেন, তাহারা মন্দ করেন না। অনেক বাঙালির মেয়ে ধনলোভে ইংরেজ ভজিয়াছে, শৈবলিনী কি ভজিবে না? ফস্টার কুঠির বারকুন কারকুনকে সঙ্গে করিয়া আবার বেদগ্রামে আসিয়া বনমধ্যে লুকাইয়া রহিলেন। কারকুন শৈবলিনীকে দেখিল, তাহার গৃহ দেখিয়া আসিল। বাঙালির ছেলে মাত্রেই জুজু নামে ভয় পায়, কিন্তু একটি একটি এমন নষ্ট বালক আছে যে জুদু দেখিতে চাহে। শৈবলিনীর সেই দশা ঘটিল। শৈবলিনী প্রথম প্রথম তৎকালের প্রচলিত প্রথানুসারে ফস্টারকে দেখিয়া ঊর্ধ্বশ্বাসে পলাইত। পরে কেহ তাহাকে বলিল, ইংরেজরা মনুষ্য ধরিয়া সদ্য ভোজন করে না,
ইংরেজ অতি আশ্চর্য জন্তু, একদিন চাহিয়া দেখিও। শৈবলিনী চাহিয়া দেখিল, দেখিল ইংরেজ তাহাকে ধরিয়া সদ্য ভোজন করিল না। সেই অবধি শৈবলিনী ফস্টরকে দেখিয়া পলাইত না। ক্রমে তাহার সহিত কথা কহিতেও সাহস করিয়াছিল, তাহাও পাঠক জানেন। অশুভক্ষণে শৈবলিনী ভূমণ্ডলে জন্মগ্রহণ করিয়াছিল। অশুভক্ষণে চন্দ্রশেখর তাহার পাণিগ্রহণ করিয়াছিলেন। শৈবলিনী যাহা তাহা ক্রমে বলিব, কিন্তু সে যাই হোক, ফস্টরের যত্ন বিফল হইল। পরে অকস্মাৎ কলিকাতা হইতে ফস্টরের প্রতি আজ্ঞা প্রচার হইল যে পুরন্দরপুরের কুঠিতে অন্য ব্যক্তি নিযুক্ত হইয়াছে, তুমি শীঘ্র কলকাতায় আসিবে, তোমাকে কোনো বিশেষ কর্মে নিযুক্ত করা যাইবে। যিনি কুঠিতে নিযুক্ত হইয়াছিলেন তিনি এই আজ্ঞার সঙ্গে সঙ্গেই আসিয়া উপস্থিত হইলেন। ফস্টরকে সদ্যই কলিকাতা যাত্রা করিতে হইল। শৈবলিনীর রূপ ফস্টরের চিত্ত অধিকার করিয়াছিল। দেখিলেন শৈবলিনীর আশা ত্যাগ করিয়া যাইতে হয়। এই সময় যে সকল ইংরেজ বাংলায় বাস করিতেন তাহারা দুইটি মাত্র কার্যে অক্ষম ছিলেন। তাহারা লোভ সম্বরণে অক্ষম এবং পরাভব স্বীকারে অক্ষম। তাহারা কখনোই স্বীকার করিতেন না যে এ কার্য পারিলাম না, নিরস্ত হওয়াই ভালো, এবং তাহারা কখনোই স্বীকার করিতেন না যে এ কার্যে অধর্ম আছে, অতএব অকর্তব্য। যাহারা ভারতবর্ষে প্রথম ব্রিটেনীয় রাজ্য সংস্থাপন করেন তাহাদিগের ন্যায় ক্ষমতাশালী এবং স্বেচ্ছাচারী মনুষ্য সম্প্রদায় ভূমণ্ডলে কখনো দেখা যায় নাই। লরেন্স ফস্টর সেই প্রকৃতির লোক। তিনি লোভ সম্বরণ করিলেন না। বঙ্গীয় ইংরেজদিগের মধ্যে তখন ধর্মশব্দ লুপ্ত হইয়াছিল। তিনি সাধ্য বিবেচনা করিলেন না। মনে মনে বলিলেন, নাও অর নেভার। এই ভাবিয়া যেদিন কলিকাতায় যাত্রা করিবেন তাহার পূর্ব রাত্রে সন্ধ্যার পর শিবিকা বাহক কুঠির কয়জন বরকন্দাজ লইয়া সশস্ত্র বেদগ্রাম অভিমুখে যাত্রা করিলেন। সেই রাত্রে বেদগ্রামবাসীরা সভয়ে শুনিল যে চন্দ্রশেখরের গৃহে ডাকাতি হইতেছে। চন্দ্রশেখর সেদিন গৃহে ছিলেন না। মুর্শিদাবাদ হইতে রাজকর্মচারী সাদর নিমন্ত্রণ পত্র প্রাপ্ত হইয়া তথায় গিয়াছিলেন, অদ্যপি প্রত্যাগমন করেন নাই। গ্রামবাসীরা চিৎকার, কোলাহল, বন্দুকের শব্দ এবং রোদনধ্বনি শুনিয়া শয্যা ত্যাগ করিয়া বাহিরে আসিয়া দেখিল যে চন্দ্রশেখরের বাড়ি ডাকাইতি হইতেছে। অনেক মশালের আলো, কেহ অগ্রসর হইল না। তাহারা দূরে দাঁড়াইয়া দেখিল যে বাড়ি লুঠিয়া ডাকাইতেরা একে একে নির্গত হইল। বিস্মিত হইয়া দেখিল যে কয়েকজন বাহকে একখানি শিবিকা স্কন্ধে করিয়া গৃহ হইতে বাহির হইল। শিবিকার দ্বার রুদ্ধ, সঙ্গে পুরন্দরপুরের কুঠির সাহেব। দেখিয়া সকলে সভয়ে নিস্তব্ধ হইয়া সরিয়া দাঁড়াইল। দস্যুগণ চলিয়া গেলে প্রতিবেশীরা গৃহমধ্যে প্রবেশ করিল। দেখিল দ্রব্য সামগ্রী বড় অধিক অপহৃত হয় নাই, অধিকাংশই আছে, কিন্তু শৈবলিনী নাই। কেহ কেহ বলিল, সে কোথায় লুকাইয়াছে, এখনই আসিবে। প্রাচীনেরা বলিল, আর আসিবে না, আসিলেও চন্দ্রশেখর তাহাকে আর ঘরে লইবে না। যে পালকি দেখিলে ওই পালকির মধ্যে সে গিয়াছে। যাহারা প্রত্যাশা করিতেছিল যে শৈবলিনী আবার ফিরিয়া আসিবে, তাহারা দাঁড়াইয়া দাঁড়াইয়া শেষে বসিল। বসিয়া বসিয়া নিদ্রায় ঢুলিতে লাগিল। ঢুলিয়া ঢুলিয়া বিরক্ত হইয়া উঠিয়া গেল। শৈবলিনী আসিল না। সুন্দরী নামে যে যুবতীকে আমরা প্রথম পরিচিতা করিয়াছি সেই সকলের শেষে উঠিয়া গেল। সুন্দরী চন্দ্রশেখরের প্রতিবাসিনীর কন্যা, সম্বন্ধে তাহার ভগিনী শৈবলিনীর সখী। আবার তাহার কথা উল্লেখ করিতে হইবে বলিয়া এ স্থলে এ পরিচয় দিলাম। সুন্দরী বসিয়া বসিয়া প্রভাতে গৃহে গেল। গৃহে গিয়া কাঁদিতে লাগিল।